এই মুহূর্তে আমি আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। নেপালে এখন একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই সামাজিক মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন নেপালের অবস্থা এখন কেমন। তারপরে আমি আপনাদেরকে আরো ভালোভাবে একেবারে ভেতরের খবর জানানোর জন্যই হাজির হয়েছি। আমি শেখ আশিক স্টার প্লের পক্ষ থেকে এসেছি নেপালে বাংলাদেশ নেপাল যে দুইটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সেটা কাভার করতে। কিন্তু দ্বিতীয় ম্যাচের ঠিক আগের দিন নেপালে শুরু হয় জেনজি মুভমেন্ট। জেনজি শব্দটার সঙ্গে নিশ্চয়ই আপনাদেরকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার একদমই কিছু নেই। জেনজি জুলাই আগস্ট আন্দোলনের পর এই শব্দটার সঙ্গে আপনারা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। জেনজি প্রজন্ম হচ্ছে সেই প্রজন্মটা যারা একেবারে তরুণ এখন বর্তমানে। তো সেই জেনজি প্রজন্মের শিক্ষার্থী তো তাদের বেশিরভাগই তো অধিকাংশই তো শিক্ষার্থী। তো সেই শিক্ষার্থীরা আন্দোলনে মাঠে নেমেছে। তারা হচ্ছে দুর্নীতি, অপশাসন কিংবা হচ্ছে রাষ্ট্রের যত অনিয়ম এগুলোর কথা বলছে এবং এগুলোর কথা বলেই তারা আন্দোলন করছে যে তারা এই ধরনের অপশাসন দুর্নীতি চায় না। তারা চায় হচ্ছে তাদের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা কিভাবে ব্যবহার হয়, সঠিকভাবে ব্যবহার হয় তার হিসেব তারা চায়। একই সঙ্গে তারা চায় দেশে হচ্ছে সরকারি অফিসগুলোতে কোনো দুর্নীতি থাকবে না, কোনো ধরনের হাঙ্গামা থাকবে না, কিংবা অফিসগুলোতে কাজ করতে গেলে একদম স্মুথলি কাজগুলো হয়ে যাবে। এবং একই সঙ্গে তারা চায় ফ্রি এডুকেশন, অর্থাৎ অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। এই পরিস্থিতিতে আসলে এরপরই আস্তে আস্তে করে শিক্ষার্থীরা সমবেত হতে থাকে। এক পর্যায়ে নেপালের যে পুলিশ হেডকোয়ার্টার কাঠমান্ডুর সেখানেই তারা সমবেত হয় এবং প্রেসিডেন্ট ভবন এবং একই সঙ্গে প্রেসিডেন্ট ভবন না, দুঃখিত, পাশে হচ্ছে নেপালের পার্লামেন্ট। তো এই এরিয়াতে তারা মূলত আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করে। নেপালের শিক্ষার্থীরা পতাকা হাতে এবং একেবারে ডেসপারেট বলতে যা বোঝায় সেই শিক্ষার্থী। আমি নিজে সশরীরে সেখানে গিয়েছিলাম, আন্দোলনরত শিক্ষার্থীদের ইন্টারভিউ নিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের চাওয়া একটাই, তারা তাদের সংস্কৃতি নিয়ে বাঁচতে চায়। নেপালে যে যে দুর্নীতির অভিযোগ তারা সেই দুর্নীতি বন্ধ চায়। তারা চায় যে হচ্ছে সকল কাজ যেন স্মুথলি হয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে সঠিক সম্মান তারা চায়। এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশের প্র্যাকটিস ছিল হচ্ছে বিকাল 3টায় প্র্যাকটিস থাকলেও সেই প্র্যাকটিস বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পারেনি। কারণ যে জায়গাতে মূলত সবচেয়ে বড় আন্দোলন হচ্ছে, সবচেয়ে বড় স্পট, সেটা হচ্ছে স্টেডিয়াম থেকে হেঁটে যাওয়ার দূরত্ব 10 মিনিটের মতো। তো ঠিক এমন জায়গা যখন আন্দোলন হয় তখন সেখান থেকে আসলে বাংলাদেশ টিম কখনোই সাহস করবে না যে এই জায়গাতে গিয়ে তারা হচ্ছে বাংলাদেশ দল অনুশীলন করবে। বাংলাদেশ দল টিম হোটেল থেকে বেরোয়নি। এর আগে কিন্তু বাংলাদেশ দল সংবাদ সম্মেলনও করেছে। টিম হোটেল থেকে না বেরিয়ে বাংলাদেশ দল সিদ্ধান্ত নেয় তারা তাদের প্র্যাকটিস ক্যান্সেল করে দেয়। নেপাল বাংলাদেশের আগেই চলে যায়, যদিও নেপালের প্র্যাকটিস ছিল ক্লোজ ডোর, কিন্তু নেপালও তারা তাদের সেই প্র্যাকটিস সেশন করতে পারেনি। তারা তাদের প্র্যাকটিস সেশন বাতিল করে দেয়। অর্থাৎ নেপালে এরপরে হচ্ছে আরো কিছু পরিস্থিতি তৈরি হয়। আমরা যেহেতু নেপালে এসেছি, বেশ কয়েকদিন হয়ে গেছে, অনেকের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে, দেশের অনেকেও জানে যে আমরা নেপাল আছি। তো যারা নেপাল আছে বা যে নেপাল সম্পর্কে যারা খোঁজ খবর রাখছে সবাই আসলে আমাদের কাছে ফোন দিতে শুরু করে যে তোমরা যেখানে আছো সেখানেই থাকো বা হোটেলে চলে যাও, রাস্তায় বের হও না, বা হচ্ছে একটু রাস্তায় দিকে এসো না। এটাই হচ্ছে সবার মেসেজ যে সবাই যার যার মতো নিরাপদে থাকো, রাস্তায় বের হলেও খুব বেশি সচেতন থাকতে হবে। আমরা আছি একটা বাঙালি হোটেলে, ঢাকা এক্সপ্রেস হোটেল। তো এই হোটেলে মোটামুটি বাংলাদেশ থেকে যারা আসে তাদের অধিকাংশই হচ্ছে এই হোটেলে থাকে, হোটেল ঢাকা এক্সপ্রেস এখানে। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ফ্লোরে, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, বিভিন্ন তলাতেই যারা আমরা একসাথে বাংলাদেশের সাংবাদিকরা এসেছি সবাই আছি এবং সবাই মোটামুটি হোটেলে নিরাপদ আছি। এবং টিম হোটেল থেকে আমরা মোটামুটি আন্দোলনটা দেখে আমরা গিয়েছিলাম টিম হোটেলে, যে টিম থেকে আসলে কি বলা হয়, বাংলাদেশ টিমের পক্ষ থেকে কি বলা হয়। কিন্তু পরিস্থিতি জানানো হলো যে এখন আসলে বাইরে থাকা একদমই উচিত হবে না, যে যাদের হোটেলে চলে যাক। তো আমরা তখন হোটেলে চলে আসি। এরপর আনফা অর্থাৎ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের একজন এমপ্লয়ি বা তাদের একজন কর্মী বা হচ্ছে তাদের একজন কর্মকর্তা যেই হোক, তারা আনঅফিসিয়ালি কনফার্ম করে যে ম্যাচটা কালকে হচ্ছে না। এটা কিন্তু আনঅফিসিয়ালি কনফার্মেশন, এখনো অফিসিয়ালি ঘোষণা আসেনি। ঠিক একই দিক থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে বাংলাদেশ কোনোভাবেই এই পরিস্থিতিতে ম্যাচ খেলতে রাজি না। অর্থাৎ বোঝাই যাচ্ছে নেপালের পরিস্থিতি কেমন। এখন আমি একটু ব্যাখ্যা করি যে আমি আসলে সশরীরে গিয়ে সেখানে কি দেখলাম। আমি দেখলাম যে হচ্ছে শিক্ষার্থীরা জড়ো হচ্ছে, সবার হাতে নেপালের পতাকা, সবাই স্লোগান দিচ্ছে যে তারা তাদের অধিকার চায়, তারা দুর্নীতি বন্ধ চায়, তারা চায় নেপাল চলুক একদম সুন্দর রাষ্ট্র হিসেবে। তারা চাচ্ছে নেপাল একটা মিডল ইনকামের দেশ, উন্নয়নশীল দেশ, নেপালের অর্থনীতি উন্নত হচ্ছে, ভ্যাট ট্যাক্স আসছে, তাহলে কেন এত দুর্নীতি থাকবে।
এই আন্দোলনে আমি দেখেছি যে পরবর্তী সময়ে শিক্ষার্থীদের সঙ্গে কিছু কিছু গার্জিয়ান অর্থাৎ পিতামাতাও যুক্ত হতে শুরু করেছে এবং পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে এবং সেই আন্দোলনরত শিক্ষার্থীদের চোখে মুখে আমি দেখেছি যে তারা কতটা ডেসপারেট এই আন্দোলন নিয়ে। তাদের কথা হচ্ছে একটাই, আমরা দাবি আদায় করব, দাবি আদায় করে তারপরে এখান থেকে উঠব। তো এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশ থেকে যারা এখন নেপালে আছে, সাংবাদিক যারা এসেছেন আমাদের সাথে, গণমাধ্যম কর্মী, সবাই মোটামুটি নিরাপদ আছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট টিম যে টিম হোটেলটাতে আছে তারাও পরিপূর্ণ সেফটি নিয়েই আছে এবং এখানে যারা প্রবাসী বাংলাদেশি আছে তারাও ভালো আছে। কিন্তু এখন পর্যন্ত যা ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশিদের সঙ্গে কখনো কিছু ঘটেনি, বা যেহেতু নেপালে অনেক বাংলাদেশি আছে তো এই আপডেটটা আসলে জানানো দরকার। তো দেখা যাক, আজকে কেবল আন্দোলনের প্রথম দিন এবং তারা বলছিল যে জুলাই আগস্টের আন্দোলন, বাংলাদেশে সেই আন্দোলন দ্বারা তারা ইন্সপায়ার্ড হয়েছে। তো আন্দোলনের প্রথম দিন যে অবস্থা দেখলাম, যদি সব দাবি দাওয়া মেনে নেয় তাহলে এই আন্দোলন আরো ভয়ানক হতে পারে। তবে নেপাল সরকার একটা ভালো কাজ কিন্তু করেছে এরই মধ্যে। নেপালে কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল, হোয়াটসঅ্যাপে কথা বলা যাচ্ছিল না, বা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে ঢোকা যাচ্ছিল না। কিছু কিছু ক্ষেত্রে ভিপিএন দিয়ে ঢোকা যাচ্ছিল, সেটা খুবই কম, স্পিড কম ছিল। কিন্তু এই আন্দোলন একটু জোরদার হতেই কিন্তু এখন সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা তারা একেবারে নর্মাল করে দিয়েছে, এখন কোনো সমস্যা হচ্ছে না। তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার কিংবা হচ্ছে সিগন্যাল বা হচ্ছে যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছু এখন চালানো যাচ্ছে, নেট খুলে দিয়েছে। মোটামুটি সন্ধ্যার পর হচ্ছে সরকার হয়তো বা সিদ্ধান্ত নিয়েছে যে নেট খুলে দিক, কারণ এই আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু আগেই। কিন্তু যেদিন প্রথম ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সেদিন থেকে আসলে আন্দোলনটা আরও বেশি ঘনীভূত হতে শুরু করে এবং শেষ পর্যন্ত স্টার নিউজের মাধ্যমে তো আমরা দেখিয়েছি, এর পূর্ববর্তী একটা ডিসকাশনের মাধ্যমে আমরা সশরীরে উপস্থিত থেকে যে নেপালে আসলে আন্দোলনের অবস্থা কেমন। নেপালের কাঠমান্ডু থেকে যুক্ত হয়েছিলাম শেখ আশিক। আমরা আরও চেষ্টা করবো স্টার নিউজের মাধ্যমে নেপালে যে বর্তমান জেনজি মুভমেন্ট চলছে সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার।